নমস্কার সকল দর্শক বন্ধুকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আজকে অনুষ্ঠান এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আপনাদের সমস্ত রকমের শারীরিক সমস্যার কিন্তু সমাধান খুঁজে পান। এই অনুষ্ঠানে যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে আপনারা আলোচনা রাখতে পারেন। আপনারা সকলে জানেন এটা লাইভ ফোনিং অনুষ্ঠান। দেখুন আপনার টিভি স্ক্রিনে দুটো ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেই দুটো নাম্বারে কিন্তু কল করে সরাসরি এই মুহূর্তে ডাক্তারবাবুর সাথে আলোচনা করতে পারেন আপনার যে কোনো ধরনের শারীরিক সমস্যা নিয়ে। আজকে আমরা কথা বলবো জয়েন্ট পেন নিয়ে, যেগুলো নাকি আমাদেরকে চিরদিনের মতন মানে একটু একটু করে খুঁড়ে খুঁড়ে খায় এই জয়েন্ট পেন। সেটা কিন্তু আমাদের বাড়ির বড় ব্যক্তিরা যারা রয়েছেন, যারা একটু বয়স্ক ব্যক্তিরা রয়েছেন, তাদের মধ্যে একটু বেশি দেখা যায় জয়েন্ট পেন নিয়ে। তারা বহু বছর ধরে কষ্ট পাচ্ছেন, বহু বছর ধরে এই সমস্যাটা নিয়ে ভুগছেন এবং এটার কিন্তু কোনো রকমের সমাধান পাচ্ছে না। যেটা নাকি বেসিক্যালি হয় আমাদের মধ্যে, যে আমাদের কোথাও একটা পেন হচ্ছে বা জয়েন্ট পেন হচ্ছে, খুব পেন হচ্ছে, কষ্ট পাচ্ছি, আমরা সেটার জন্য কিন্তু পেন কিলার খেয়ে নিচ্ছি। সেটা কিন্তু আমাদের জন্য আরও বেশি ক্ষতিকারক। আর এই পেন কিলারের যে সাইড এফেক্টটা আছে সেটা কিন্তু আমরা ম্যাক্সিমাম মানুষ একদমই গুরুত্ব দিই না বা আমরা জানি না। সেটার জন্য কিন্তু জয়েন্ট পেন, সেটার জন্য আমি যখন পেন কিলার খাচ্ছি সেটা থেকে আরেকটা রোগ সৃষ্টি হচ্ছে, বিভিন্ন রকমের রোগে কিন্তু আমি ছেয়ে যাচ্ছি। তো এইগুলো কিন্তু আমরা বন্ধ করব। হ্যাঁ, এবার কিন্তু এগুলো বন্ধ করব। আর আমরা কিন্তু হাত ধরবো এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের বন্ধুর মতন কিন্তু আমাদের পাশে রয়েছে, আগামী দিনেও আমাদের পাশে থাকবে। শুধুমাত্র কিন্তু আপনাদের হাতটা দরকার, কারণ আপনাদের সুস্থতার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই একটু এগিয়ে তো আসতেই হবে। তাই আজকে আমরা জয়েন্ট পেন নিয়ে কথা বলবো। আমাদের সাথে স্টুডিওতে এই মুহূর্তে উপস্থিত আছেন এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের স্বনামধন্য ডক্টর এস ভাদুরী। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার ডাক্তারবাবু, জয়েন্ট পেন নিয়ে যখন কথা হচ্ছে তখন শুধুমাত্র বড়দের যে এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন একদমই নয়, এটা এখন অনেক কম বয়সে মানে আমাদের মতন এজের মানুষদেরও হচ্ছে। কেননা আমি বেসিক্যালি আমার কথাই আপনাকে বলছি, যেহেতু আমার ডেলি জার্নিতে একটু হাঁটাচলা পড়ে, সেটার জন্য মানে যখন আমি হাঁটাচলা করছি এবং তখন আমার খুব স্পিডে হাঁটতে হচ্ছে এবং সেটার জন্য পরবর্তীকালে বা পরক্ষণে দেখা যাচ্ছে যে আমার হাঁটুর জয়েন্টে প্রচণ্ড রকম পেন হচ্ছে। এই সমস্যাগুলো কেন হচ্ছে একটু যদি বলেন। দেখুন, জয়েন্ট পেন অ্যাকচুয়ালি হয় যে আমাদের যে প্রত্যেকটা হাড়ের যে বিভিন্ন জয়েন্ট আছে সেই জয়েন্টের ওপরে যখন অতিরিক্ত চাপ পড়ে, তার ক্ষমতার বাইরে গিয়ে যখন আমরা কাজগুলো করতে চাই, তখন কিন্তু সেই ব্যথাটা একটা হয়। কারণ মানে আপনার বয়সী যারা আছে ধরুন বা অল্প বয়সী যারা, তাদের দেখা যাবে যে হাড়ের যে শক্তি, এখন কিন্তু হাড়ের শক্তি কমে যাচ্ছে। আগেকার দিনে মানুষদের যত হাড়ের শক্তি ছিল, হাড়ের স্ট্রেংথ যেটা ছিল, সেই পাওয়ারটা কিন্তু আজকালকার ইয়াং জেনারেশনে অনেক কমে গেছে। এর জন্যই কি হয় যে অল্প একটু পরিশ্রম করলে, বেশি একটু হাঁটাহাঁটি করে ফেললে, কারো কোমরে, কারো কিন্তু হাঁটুতে এই সমস্যাটা দেখা যায়। অনেকের দেখা যায় যে অ্যাঙ্কেল জয়েন্টে, পায়ের যে গোড়ালি, তার জয়েন্টেও কিন্তু অনেকের সমস্যা হচ্ছে। এটা কিন্তু হয়তো এই বয়সে ডিজেনারেশন হয়নি, ক্ষয় হয়ে যায়নি, কিন্তু শক্তি কমের ফলে কিন্তু এই সমস্যাটা দেখা যায়। সেটা হতে পারে কারো ছিপছিপে রোগা চেহারা, সেখান থেকেও হতে পারে। আবার দেখা যাচ্ছে অতিরিক্ত মোটা, সেখানেও কিন্তু এই সমস্যাগুলো হয়। কারণ এই হাড় এবং মাংসপেশির যত ক্ষমতা বেশি থাকে মানুষের, তত কিন্তু জয়েন্টগুলো তত শক্তিশালী হয় এবং চলাফেরা তত ইজি হয়। যখনই এই দুটোর মধ্যে থেকে কোনোটার একটা ক্ষমতা কম হয়, যেটা নর্মাল থাকা উচিত তার থেকে ক্ষমতা কমে যায়, বিভিন্ন কারণ আছে। তার মধ্যে সবচেয়ে যেটা বেসিক কারণ সেটা হচ্ছে ফুড হ্যাবিটটা যদি ঠিক না থাকে, পুষ্টিকর খাদ্য খাওয়া যদি আমরা না খাই, হয়তো বিভিন্ন ধরনের খাদ্য খাবার খাচ্ছি, জাঙ্ক ফুড খাচ্ছি, ফাস্ট ফুড খাচ্ছি, কিন্তু পুষ্টিগত মান যদি কম থাকে তার মধ্যে, তাহলে কিন্তু এই সমস্যাটা দেখা দিতে পারে। একদমই তাই। তো জয়েন্ট পেন নিয়ে যখন কথা হচ্ছে, আমি তাহলে আপনাকে আরেকটা প্রশ্ন রাখি যে এই যারা এই সমস্যা ফেস করছে, তারা এই সমস্যা থেকে বেরোতে কি করে পারে, সেটা যে একটু আপনি যদি সলিউশন দেন। প্রথম কথা, দেখুন, আমাদের নিজেদের একটু সচেতন হতে হবে। আমরা যখন খুব বাড়াবাড়ি যতক্ষণ না হচ্ছে, আমরা ডাক্তারবাবুদের কাছে যাই না, এটা আমাদের কিন্তু হ্যাবিট। সাধারণত কি করি, যখন অতিরিক্ত ব্যথা হচ্ছে একটা পেন কিলার খেয়ে নিলাম, ঠিক আছে, এইটাই কিন্তু একদম মারাত্মকভাবে ক্ষতি করে। কিন্তু আমরা যেমনি জানি, ধরুন একটা পেন কিলার খেলে সাধারণত তার সাইড এফেক্ট হয় কি, হাইপার অ্যাসিডিটি হওয়ার চান্স থাকে। এটা হচ্ছে সবচেয়ে মানে সহজভাবে যেটা আমরা দেখতে পাই। তখন কি হচ্ছে, আবার আরেকটা ওষুধ খেতে হচ্ছে সেই অ্যাসিডটা যাতে বেড়ে না যায়। তাই আমার ভেতরের যে অ্যাসিডটা, ওটা কিন্তু বেড়েই থাকলো, সেটাকে চাপা দিয়ে রাখা হলো,
ঠিক আছে, শরীর থেকে বেরোলো না, এমন ওষুধ খেলাম তাতে কিন্তু শরীর থেকে বেরোলো না। তো এই জিনিসটা যদি দিনের পর দিন হতে থাকে, পেন কিলার খেয়ে যাচ্ছে একটা টাইমে কিন্তু দেখা যাবে বছরের পর বছর এই পেন কিলার খেয়ে বেঁচে থাকার ফলে লিভারটা ড্যামেজ হতে পারে, কিডনি ড্যামেজ হতে পারে, এই দুটো ভাইটাল অর্গান কিন্তু দেখা যায় খুব বেশিভাবে কিন্তু এফেক্টেড হয়ে যায়। তাই সময় থাকতে যদি আমরা নিজেদের সচেতনতা না বাড়িয়ে তুলি বা নিজেরা সচেতন না হই এবং আয়ুর্বেদা চিকিৎসার পদ্ধতির মাধ্যমে নিজের লাইফস্টাইল পরিবর্তন করে সবগুলো যদি আমরা ঠিকমতো না করি, তাহলে কিন্তু বড় বড় রোগকে আমরা নিজেরাই ডেকে আনবো। একদম। আজকে আমাদের প্রথম বন্ধু চলে এসেছেন, দেখে নেব কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? দাস বলছি, বরানগর থেকে। আচ্ছা বেশ, কি সমস্যা আছে বলুন। সমস্যা হচ্ছে ঘাড়ের দিকে ব্যথা করছে, যেটা হচ্ছে সকালে যখন ঘুম থেকে ওঠা হয় তখন সেই ব্যথাটা জোরালো হয়, আবার সারাদিন কাজের পর যখন রাত্রে ঘুমিয়ে পড়া হয় পরের দিন আবার ঘাড়ের ব্যথাটা থেকে যায়। আচ্ছা, এখন আপনার বয়সটা কত সেটা একটু বলুন। বয়সটা 32 প্লাস। আমি একটা অফিসে জব করি। আচ্ছা, আপনার কি চেয়ারে বসেই কাজ? হ্যাঁ, চেয়ারে বসে কাজ করতে হয় ল্যাপটপের সামনে। আচ্ছা, তখন ল্যাপটপের দিকে তাকিয়ে থাকতে হয়। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের যে লাইফস্টাইল, আমি যে কথাটা বলি সব সময়, যে আমাদের লাইফস্টাইল কিন্তু একটা বড় ফ্যাক্টর আমাদের বিভিন্ন সমস্যার জন্য। এই হাড়ের ব্যথারও কিন্তু লাইফস্টাইল একটা বড় ফ্যাক্টর। তার মধ্যে আমাদের কি আছে, খাদ্য খাবারের ধরনগুলো আছে এবং তার সাথে আমরা সারাদিন কি করছি সেটা কিন্তু ম্যাটার করে। আপনার ক্ষেত্রে যেটা, আপনি যে একটা টেবিলে ল্যাপটপ রেখে কাজ করছেন, বেশিরভাগ সময়টা যতক্ষণ কাজ করছেন আপনার কিন্তু ঘাড় নিচু করে কাজ করতে হচ্ছে, আর এটা কিন্তু আমাদের ঠিক যে হাড়ের যেটা শেপ থাকে তার উল্টোটা করছে। আমাদের হাড়ের শেপটা থাকে পেছন দিকে ঘুরে এমন করে থাকে, কার্ভটা পেছন দিকে থাকে। এবার আপনি ওই কার্ভটাকে কিন্তু সামনের দিকে টেনে নিয়ে আসছেন। এইটা করতে গেলেই কি হবে, দুটো তিনটে দিনের পর দিন যদি এটা করতে থাকেন, তাহলে ওখানে কিন্তু স্টিফনেস চলে আসবে। স্টিফনেস মানে সেখানে ঘাড় ঘোরাতে অনেক সময় ব্যথা হবে এবং কাজ করার পরে ঘাড়টার মধ্যে যেন খুব কষ্ট হচ্ছে এরকম একটা ফিল হবে, যেন কেউ টেনে ধরছে এরকম ফিল হতে পারে। আবার আরেকটা যেটা হচ্ছে, যেহেতু আপনি শেপটাকে চেঞ্জ করে ফেলছেন দিনের পর দিন করতে করতে, তখন কি হবে, ওখান দিয়ে যে ব্লাড ভেসেলগুলো যাচ্ছে, রক্ত যে চলাচল করছে ওই জায়গাগুলো দিয়ে, আপনার সার্ভাইকাল এরিয়া দিয়ে, সেখানে কিন্তু সেখানে কম্প্রেশন হতে পারে, সেখানে চাপ খায়। চাপ খেলে কি হয়, ব্লাড সার্কুলেশনটা ঠিক মতো হয় না এবং ব্লাড সার্কুলেশন ঠিক মতো না হলে কিন্তু দেখা যাবে সেখানে ব্যথার সৃষ্টি হচ্ছে। তৃতীয়ত, সেখানে কিন্তু আমাদের নার্ভগুলো কম্প্রেশন হয়, যেহেতু যদি এটা আপনার যদি স্পন্ডিলাইটিসের জায়গায় চলে যায়, আপনি বুঝতে পারবেন নার্ভ কম্প্রেশনও হচ্ছে। সেখান থেকে কি হয়, রেফার্ড পেন, ঘাড় থেকে শুরু হলো তারপরে কাঁধ দিয়ে কিন্তু ব্যথাগুলো নেমে যেতে থাকে। এগুলো হচ্ছে আপনার লাইফস্টাইল থেকে এই প্রবলেমগুলো কিন্তু আসতে পারে। তার সাথে ধরুন যদি আপনার খাদ্য খাবারের পুষ্টিগত মান কম থাকে, খাদ্য খাবার মানে বেশি দাম দিয়ে খাদ্য খাবার খেলেই সেটা যে পুষ্টিগত মান ঠিক থাকবে তাই নয়। আমাদের শরীরে যে কারণের যে ধরনের খাদ্য খাবার খাওয়া উচিত সেটাই কিন্তু প্রয়োজন আমাদের শরীরে, সেটা যদি না পাওয়া যায় তাহলে ঘাটতি কিন্তু সৃষ্টি হয়। এবার দেখুন, যদি এই ব্যাপারটা থাকে, দিনের পর দিন এই ব্যাপারটা হতে হতে আস্তে আস্তে দেখা যাবে সেখানে কিন্তু একটা ইরোশনের সৃষ্টি হবে। সেটা যত বয়স বাড়বে সেটা কিন্তু বাড়তে থাকবে। আরেকটা হচ্ছে, আপনার যদি ঘাড়ের ঘুমানোর সময় ঘাড় যতটা স্পেস তার থেকে বেশি উঁচু বালিশ আপনি ইউজ করেন, তাহলে কিন্তু দেখা যাবে সেখানেও দিনের পর দিন ওইভাবে ঘুমোতে কিন্তু ঘাড়ের মধ্যে ব্যথা হবে। অনেকের সময় আমরা দেখি না, অনেক অজান্তেই দেখা গেল হঠাৎ ঘুম থেকে ওঠার পর আর ঘাড় নাড়াতে পারছি না, এক জায়গায় যেন স্টিফ হয়ে গেছে, ঠিক আছে, সোজা হলে কাত হতে পারছি না, মানে ঘোরাতে পারছি না এইভাবে স্মুথলি। এই ব্যাপারগুলোও কিন্তু সৃষ্টি হয়ে যায় আমাদের যদি ঠিক মতো ঘুমের পজিশনগুলো না থাকে। এবং আরেকটা কথা বলছি এইখানে, নিজেরা অনেক সময় দেখবেন ব্যায়াম করে ফেলেন, চারিদিকে মাথা ঘোরাতে থাকেন, ওরকম কিন্তু করবেন না। ওরকম কিছু নিয়ম আছে, সঠিক ব্যায়ামের জেনে নেবেন। আমাদের এনবিপিতেও তার গাইডেন্স দেওয়া হয়, কোনো অসুবিধা নেই। হেল্পলাইন নাম্বারে কল করলে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দেবে, আসবেন, এসে দেখবেন আপনার কী ধরনের ব্যায়াম আপনার জন্য উপযোগী। যোগা আছে, প্রাণায়াম আছে, সেখানে মেডিটেশন আছে, এগুলোও কিন্তু একটা বিশালভাবে কিন্তু আমাদের শরীরের ওপরে গুড এফেক্ট নিয়ে আসে। যার জন্য সব কিছু মিলিয়ে যদি আপনি একটা সঠিক লাইফস্টাইল মেনটেন করতে পারেন, দেখবেন যে আপনার প্রবলেমগুলো তো দূরে থাকবে, আর যেই প্রবলেমগুলো অলরেডি চলে এসছে সেগুলো কিন্তু আপনার আস্তে আস্তে কমে যাবে। এনবিপিতে কিন্তু সব কিছুর ব্যবস্থা রয়েছে এবং প্রপার
আয়ুর্বেদিক ট্রিটমেন্ট রয়েছে, যেই আয়ুর্বেদিক ট্রিটমেন্টের কোনো সাইড এফেক্ট হয় না। এখানের মেডিসিন খেলে আপনার কিন্তু একটা রোগের জন্য চিকিৎসা করতে এসে যে মেডিসিন খাবেন আরও কিন্তু 10টা রোগকে বাড়িয়ে দেবে না, ঠিক আছে। এখানে যে রোগের জন্য আপনি আসছেন দেখা যাবে তার আনুষঙ্গিক আরও কিছু সমস্যা থাকলে সেগুলোও কিন্তু ঠিক হয়ে যাচ্ছে। একদমই ঠিক কথা বলেছেন ডাক্তারবাবু। আমরা একটুখানি আপনাদের হেল্পলাইন নাম্বারটা বলে দেবো, সেটা আপনারা নোট করে নেবেন। 9830235527, আরেকটা নাম্বার 9830235537। দুটো হেল্পলাইন নাম্বার আছে, যে কোনো এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটাতে কল করে আপনি কিন্তু সবার আগে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করবেন, তারপরে কিন্তু চেম্বারে এসে যোগাযোগ করবেন আপনার সমস্যাটা নিয়ে। কারণ আপনার সমস্যাটা শুধুমাত্র আপনি লাইভ প্রোগ্রামে লাইভ অনুষ্ঠানে আপনি ফোন করে আপনার আলোচনা মানে সমস্যাটা নিয়ে আপনি আলোচনা করলেন, দেন ফোনটা রেখে দেওয়ার পর ব্যাস ডাক্তারবাবু সালুন ওটা শুনে আপনি ফোনটা রেখে দিলেন, তাহলে কিন্তু আপনার সমস্যাটার সমাধান কোনোদিনই হবে না। আপনি যেই রোগটাতে ভুগছেন সেটার কিন্তু সমাধান কোনোদিনও হবে না, সুস্থও হতে পারবে না। তাই জন্য কিন্তু চেম্বারে আসাটা জরুরি। চেম্বারে আসলে কিন্তু আপনার রোগটা নিয়ে একটুখানি ভালোভাবে মানে একদম চিরাচরিত চিকিৎসাটা হবে, সেটা তো আর বাড়িতে বসে সম্ভব নয়। তাই জন্যই আমি আপনাদেরকে বলছি যে চেম্বারে আসাটা কিন্তু ভেরি ভেরি মাস্ট। এখন যা যা প্রবলেম আছে অবশ্যই আপনারা লাইভ ফোনিং অনুষ্ঠানে এটা আপনারা জানেন, আপনারা কল করতে পারেন, সমস্যাটা নিয়ে আলোচনা করতে পারেন। এই মুহূর্তে কোনো বন্ধু অপেক্ষা করছে, আমি চেম্বার এক সেকেন্ড, আমি চেম্বারগুলো অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব, কিন্তু তার আগে দেখে নেব কোন বন্ধু আছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি দাতানগর থেকে বলছি। আমার দুই পায়ে হাঁটুতে প্রচন্ড যন্ত্রণা, প্রচন্ড যন্ত্রণা, মানে বসতে গেলে খুব কষ্ট হয়, যন্ত্রণা হয় আর হাঁটুগুলো পটপট করে ফাটে। আচ্ছা, এখন বয়সটা কত আপনার? এখন বয়স কত আপনার? 36। আচ্ছা, আপনার ওজনটা কেমন? ওজনটা হচ্ছে 50-50 হবে। কত? মানে আমি মানে মিডিয়াম, মোটাও না রোগাও না, মিডিয়াম মানে 50। হাইট কত আপনার? হ্যাঁ, হাইট উচ্চতা কত? 5 ফুট 3 আর 50 ওজন। আচ্ছা, আপনার বয়সটা কত বললেন? 46। আচ্ছা, আপনার কি একটু জিজ্ঞাসা করে নিচ্ছি, আপনার মেনোপজ কি হয়েছে না হয়নি? হ্যাঁ, আপনি কি মেনোপজের দিকে গেছেন না মেনোপজ হয়ে গেছে না হয়নি? সেটা বুঝতে পারছি না কি বলতে চাইছেন। আচ্ছা, আপনার পিরিয়ডস এখনো চলছে তো? হয়তো আপনার না বন্ধ হয়ে গেছে, তাই তো? আমার ইউটিআইতে একটা মানে প্রবলেম ছিল, সেই জন্য বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, স্বাভাবিকভাবে আমাদের যে হাড়ের যে জয়েন্টগুলো তাতে ব্যথা হয়, তার কারণ হচ্ছে তার মধ্যে যে শক্তি থাকে বা তার মধ্যে যে তার যা দিয়ে আমাদের এই হাড়গুলো গঠিত তার যখন ক্ষমতা কমে যায় বা দেখা যায় যে আমাদের যে খাদ্য খাবার বা আমাদের লাইফস্টাইল তার থেকে আমার হাড়গুলো পুষ্টি পাচ্ছে না, ঠিক আছে, যা যা দরকার হাড়ের মধ্যে, যখনই ওটার অভাব হয় তখন দেখা যায় যে সেখান থেকে হাড় ক্ষয়তে শুরু করে এবং ওইখানে দুটো হাড়ের জয়েন্টের মাঝখানে একটা কিন্তু ফ্লুইড মতো থাকে, মানে একটা তৈলাক্ত জিনিস থাকে যেটা আমাদের হাড়টার মুভমেন্টটা করতে সাহায্য করে। আপনার ক্ষেত্রে যেটা হয়েছে, যাদের ধরুন এই পিরিয়ডসটা বন্ধ হয়ে যায় তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু হরমোনাল চেঞ্জ আসে, সেক্ষেত্রেও কিন্তু হাড় দেখা যায় দুর্বল হয়ে যাচ্ছে এবং অস্টিওপোরোসিস নামে কিন্তু একটা সমস্যা যেটা হাড়টাকে ভুঙুর করে দেয়, মানে ভেতরটা হাড়ের ক্ষয়ে যায় একদম, ওপর থেকে দেখে হাড়ই মনে হবে কিন্তু ভেতরটা কিন্তু একদম ক্ষয়ে গেছে, ফোপড়া মতো হয়ে যায়, যেটা এক্সরেতে ধরা পড়ে যায়, ঠিক আছে। তো ওরকম কন্ডিশনও কিন্তু চলে আসে, মহিলাদের ক্ষেত্রে এটা বেশি, আর এই যাদের পিরিয়ডস বন্ধ হয়ে যায় তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা কিন্তু বেশি আকারেরই হয়। আপনার যেটা হাড়ের মধ্যে যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডটা কিন্তু কমে গেছে, তার জন্যই আপনার কিন্তু ওই আওয়াজগুলো হয়, নড়াচড়া করতে গেলে উঠতে গেলে কড়কড় করে আওয়াজ, এটাকে ক্রিপিটাস বলা হয়। এই আওয়াজটা হয় কারণ ওখানে যে ফ্লুইডটা ওটা শুকিয়ে গেছে, তাতে কি হচ্ছে দুটো হাড় ঘষা খাচ্ছে, যখনই ঘষা খাবে এই আওয়াজগুলো হবে, হাঁটতে চলতে বা উঠতে বসতে এই প্রবলেমগুলো হবে। প্রথম কথা, আপনার এখন যেটা করা উচিত, আপনি বললেন আপনার ওজন ঠিক আছে, আপনাকে নিজেকে যদি দেখেও মনে হয় যে না ওজনটা আমার বেশি লাগছে, এটাতে লজ্জার কিছু নেই। ওজন কারো বেড়ে যাওয়া মানে লজ্জা করে ঠিক ওজনটা বললাম না, তাতে কিন্তু ক্ষতিটা যা পেশেন্টেরই হয়, ঠিক আছে। যদি আপনার না জানা থাকে সেটা আলাদা ব্যাপার। যদি আপনার চেহারা দেখে মনে হচ্ছে যে না আমার চেহারাটা একটু ভারী হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু
আপনার ওজনটা কমাতে হবে। তার জন্য আমাদের এনবিপি আয়ুর্বেদা রয়েছে, এখানে এসে আপনি ট্রিটমেন্ট নিলে সেটাকেও ঠিক করতে পারবেন। এবং আপনার যে ওখানে ফ্লুইডটা শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে হাড়গুলো ঘষা খেতে খেতে ক্ষয়ে যাচ্ছে, এটা যাতে আর না বাড়তে পারে তার জন্য কিন্তু আমাদের এনবিপিতে এসে আপনি ট্রিটমেন্ট এখনই চালু করুন। হেল্পলাইন নাম্বারে এখানে যেমনি কল করলেন আপনি জানার জন্য কি করতে হবে, এবার আমি বলে দিলাম কি করতে হবে, শুনে নিলেন মোটামুটি কেন হয়। এবার আপনার কিন্তু গিয়ে দেখাতে হবে আমাদের ক্লিনিকে। ক্লিনিকে দেখালে ডাক্তারবাবুরা আপনাকে সঠিক পরামর্শ দেবে, সঠিক ট্রিটমেন্টটা হবে। তার ফলে কি হবে, আপনার যেটা ক্ষতি হয়ে গেছে সেটা আস্তে আস্তে রিপেয়ার হবে, আর নতুন করে ক্ষতিটা আর বাড়তে পারবে না। ঠিক আছে, এখন থেকে আপনি যদি এটা না করেন দেখা যাবে কিছুদিন পর সারা জীবন ধরে পেন কিলার খেতে হচ্ছে, তার সাইড এফেক্টে বিভিন্ন ধরনের বড় বড় রোগ আপনি তৈরি করে ফেলবেন। এবং আজকে যেটা সেরে যাবে সুন্দরভাবে, আপনার কষ্ট যে কম হবে, আপনার চলাফেরা আবার নর্মাল হয়ে যাবে, সেটা কিন্তু যদি পুরোটা একদম ক্ষয়ে তার মানে অস্তিত্বই নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ওটা করতে গেলে আপনার প্রবলেম হবে, আর দীর্ঘদিন ধরে কিন্তু আপনার ওষুধ খেয়ে যেতে হবে। তার থেকে বেটার আপনি যেহেতু এখন বুঝে গেছেন এটা আপনার ট্রিটমেন্ট করাতেই হবে, তাহলে দেরি করে না রেখে, ফেলে না রেখে ওটাকে অবশ্যই চলে আসুন আমাদের এনবিপি আয়ুর্বেদাতে। একদমই তাই। কোনো বন্ধু এসেছেন, একটুখানি ওয়েট করবেন, আমি একটু চেম্বারটা বলে দিই। জুলাই মাসের মাঝামাঝিতে আপনারা পেয়ে যাচ্ছেন গঙ্গারামপুরে, গঙ্গারামপুরের বন্ধুরা কিন্তু পেয়ে যাচ্ছেন জুলাই মাসের মাঝামাঝিতে চেম্বার। একটু আপনারা কবে চেম্বারটা পাচ্ছেন, কত চেম্বার পাচ্ছেন এটা জানার জন্য হেল্পলাইনে একটু কল করে নেবেন। আর 28 তারিখ, জুলাই মাসের 28 তারিখে ডিব্রুগড়ে চেম্বার ওপেনিং হচ্ছে। ডিব্রুগড়ের যেই বন্ধুরা রয়েছেন আপনাদের জন্য সুখবর, 28 তারিখে, জুলাই মাসের 28 তারিখে ওখানে ওপেনিং চেম্বার আছে। সেখানে আপনারা এখন থেকে কিন্তু বুকিংটা রাখুন, এখন থেকে বুকিংটা বুক করে রাখুন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে, যাতে আপনারা চেম্বারটা ওপেনিং হওয়ার পর যেন আপনারা ভিজিট করতে পারেন। আর জুলাই মাসে দিল্লিতেও কিন্তু চেম্বার আছে, সেটা হচ্ছে জুলাই মাসের 14 তারিখে। দিল্লির বন্ধুদের জন্য এটা একটা ভালো সুখবর, 14 তারিখ, জুলাইয়ের 14 তারিখে দিল্লিতে চেম্বার আছে। আর বাদবাকি কোথায় কি চেম্বার আছে, কোন ডাক্তারকে কোন চেম্বারে পেয়ে যাবেন, সেগুলো সমস্ত ডিটেলস আপনাদেরকে জানাবো অবশ্যই। কিন্তু তার আগে দেখে নেবো এই মুহূর্তে কোন বন্ধু অপেক্ষা করছে আমাদের জন্য। নমস্কার, কে আছেন? আমি শোভন মিস্ত্রি বলছি, হাওড়া রমজুর থেকে। বেশ, কি সমস্যা আছে আপনার বলুন। সমস্যা বলতে আমার 1-2 মাস ছাড়া দেখি পা হাত যন্ত্রণা করে। পা হাত যন্ত্রণা করে, এটা কি মানে পুরো পা হাতটাই যন্ত্রণা করে না কোনো বেসিক্যালি কোনো জয়েন্টে যন্ত্রণা করে? জয়েন্ট না, পুরো পা হাতটা পুরোটা। মানে আপনার হাত পা কামড়ায়, তাই তো? হ্যাঁ, কামড়ায় মানে চিবোয় আর কি, যেটা বলে হাত পা চিবোয় আর কি। না কামড়ায় না, যন্ত্রণা ভাব হয়। মানে ভেতর থেকে যন্ত্রণা করে, মানে আপনি যেটা বোঝাতে চাইছেন সেটাই অ্যাকচুয়ালি। আচ্ছা ঠিক আছে, এটা কতদিন ধরে হচ্ছে? এটা ডাক্তার হচ্ছে আজ না হলে 10 বছর। আপনি 10 বছর ধরে এটাকে আপনি বয়ে বেড়াচ্ছেন, আজ অবধি কোনো ট্রিটমেন্ট করেননি? বয়ে বেড়াইনি। এবারে আপনাকে বলি একটা কথা, হ্যাঁ, বড় হোমিওপ্যাথি ডাক্তার দেখেছিলাম, দেখাতে মাঝখানে কমে গেছিল। ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছে, আবার দেখি। আচ্ছা, মানে মেডিসিনের উপর সুস্থ ছিলেন। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি আমি। দেখুন, প্রথম কথা হচ্ছে আমাদের যে ব্যথা, আমরা জয়েন্টের ব্যথা বলি বা হাত পায়ের ব্যথা বলি, দুরকমভাবে হয়। একটা হচ্ছে মাসেলের ওপরে ব্যথাগুলো হয়, ঠিক আছে, মাসেলের ওপরে ব্যথা হয়, আবার অনেক সময় জয়েন্টে হয়। আপনি যেটা বলছেন সারা শরীরেই ব্যথা, এটা দুটোই হতে পারে। অনেক সময় কি হয়, বিভিন্ন জয়েন্টসে কিন্তু ব্যথা হয়, আঙুলের, হাতের, রিস্টের, কুনুই, কোমর, তারপরে হাঁটু, অ্যাঙ্কেল, বিভিন্ন জায়গা আমাদের, তারপরে হচ্ছে যে আমাদের যে মেরুদণ্ডের হাড়, এখানে সব বিভিন্ন। একটা রোগ এরকম আছে সেটাকে বলে অ্যানকাইলোজিং স্পন্ডিলোসিস, ঠিক আছে, সারা হাত পায়ে কিন্তু এরকম ব্যথা হয়। আবার আছে এই যে ছোট ছোট জয়েন্টগুলোতে, সেখানেও ব্যথা হয় আমাদের। একটা গাউট বলে একটা হয়, যেখানে দেখবেন যে জয়েন্ট হয়ে ফুলে থাকবে, লাল হয়ে থাকে, কষ্টকর, আবার হাত পা নাড়াতে গেলেও খুব কষ্ট হয়, ফুলে থাকে, এবং হাত পায়ের চেহারাগুলোও কিন্তু বদলাতে থাকে আস্তে আস্তে, ঠিক আছে, মানে গঠনগুলো। আরেকটা আছে রিউমেটয়েড আর্থারাইটিস, যেটা আমাদের অ্যাকচুয়ালি ব্লাডের মধ্যে হয়। রিউমেটয়েড আর্থারাইটিসটা কিন্তু ব্লাডে হয়, ঠিক আছে, সেই ব্লাডে থাকে, ওটার যখন ফ্যাক্টরটা বেশি থাকে, আরএ ফ্যাক্টর, তখন কিন্তু আমাদের ব্যথাটা জয়েন্টে জয়েন্টে হয়, হাত পায়ে হয় বিভিন্নভাবে। আবার অনেক সময় কি হয়, নার্ভের সমস্যা থেকেও কিন্তু সারা মাংসপেশিতে ব্যথা হয়, আমাদের মাংসপেশি দুর্বল হয়ে গেলে ব্যথা হয়। দেখুন, আপনি 10 বছর ধরে এটা কষ্ট পাচ্ছেন, ওষুধ খেলে ভালো থাকছেন, কিন্তু সেরে যাচ্ছে না, আর দেরি করবেন না, কারণ এটার
একদম ইনভেস্টিগেশন করে বার করতে হবে যে কেন হচ্ছে। এবং আয়ুর্বেদ চিকিৎসায় কিন্তু এই ব্যাপারটা রয়েছে, আপনার সাথে যখন ডাক্তারবাবুরা কনসাল্ট করবেন একটা এর কারণটা বেরিয়ে আসবে, রুট কজটা কি কারণে এটা হয়েছে, এবং তার থেকেই কিন্তু আপনাকে যখন মেডিসিন ওনারা দেবে বা আয়ুর্বেদ পঞ্চকর্মার যদি হেল্প নিতে হয়, যদি ডাক্তারবাবুরা মনে করেন যে আপনার জন্য আয়ুর্বেদিক পঞ্চকর্মার থেরাপিগুলো নিতে হবে, করলে দেখবেন আস্তে আস্তে কিন্তু আপনি পার্মানেন্ট একটা সলিউশন পেয়ে যাবেন। আপনার বাড়িতে কবে সেন্টার আছে, আমাদের চেম্বার চলছে, আপনি হেল্পলাইন নাম্বারে এখনই একটা কল করে বুকিং করে নিন। এই মুহূর্তে কে আছেন বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? বলুন, একটু ভালো করে বলুন, পরিষ্কার করে, আপনার কথাটা পরিষ্কার হচ্ছে না। হ্যালো, হ্যাঁ বলুন। আপনি কে বলছেন? আপনার পরিচয়টা প্রথমে দিন। আমার নাম নিখিল। আচ্ছা বেশ, কি সমস্যা আছে সেটা বলুন। পায়ের আঙুলগুলো, হাতের আঙুল, পায়ের আঙুল কি ব্যথা হচ্ছে? ঝিরে ঝিরে ঝিরঝির মানে করছে? হ্যাঁ মানে ঝিরঝির করে আর কি ব্যথা করছে। বেশ, ঠিক আছে। এটা কতদিন ধরে হচ্ছে? এটা 4 বছর হয়ে গেল। আপনার কি সুগার আছে? ব্লাড সুগার যেটা বেশি থাকে ওটা কি আছে? পড়ে গেছিলেন? পড়ে গিয়ে কোথায় চোট লেগেছিল, কোন অংশে? আচ্ছা আপনি শুনতে থাকুন। দেখুন, আমাদের আয়ুর্বেদ চিকিৎসায় কিন্তু যে কোনো রোগের ট্রিটমেন্ট হয় এনবিপিতে, ঠিক আছে? এটা কিন্তু আমাদের মানে গর্ব বলতে পারি যে এখানে আমাদের যারা পেশেন্টরা আসেন ওনারা বিভিন্ন ধরনের রোগ সমস্যা নিয়ে আসেন, বড় বড় রোগ একদম, এবং সবাই কিন্তু একটা হাসি মুখ নিয়ে কিন্তু ফিরতে পারেন, কারণ হচ্ছে এখানে ট্রিটমেন্টের রেজাল্ট পান, এবং রেজাল্টটা কিন্তু পার্মানেন্ট একটা সলিউশন পান ওনারা, যে ওষুধ খেলো যতদিন ততদিন ভালো থাকলো, তারপরেই দেখা গেল আবার সমস্যা চলে এলো, সেরকম নয়। ওষুধ খেয়ে আস্তে আস্তে করে কিন্তু তারা সুস্থ হয়ে ওঠেন। তার জন্যই বলবো ফেলে রাখবেন না আপনার রোগটা। আপনার কষ্ট হচ্ছে বিভিন্ন কারণে, কিন্তু এই হাত পা ঝিনঝিন করে, আপনার কারণটা ব্যথা পেয়েছিলেন, চোট পেয়েছিলেন, আঘাত পেয়েছিলেন, তার থেকে হতে পারে। তাহলে নার্ভের ওপরে কোথাও কিন্তু ওখানে কম্প্রেশন হয়ে থাকতে, নার্ভে কোথাও কিন্তু চাপ খেয়ে থাকতে পারে, যার জন্য ঝিরঝির ঝিরঝির এই ব্যাপারগুলো আছে। আবার আমি আপনাকে সুগার আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা কেন জিজ্ঞাসা করলাম, অনেক সময় ডায়াবেটিস থেকেও কিন্তু হাত ঝিনঝিন, পা ঝিনঝিন এই ব্যাপারগুলো চলে আসে। এটা তার জন্য ডায়াগনোসিস করতে হবে, সঠিক কি কারণে হচ্ছে সেটা কিন্তু এনবিপিতে এলে সম্ভব। এখানে ডাক্তারবাবুরা দেখে পরীক্ষা করে বলে দেবেন যে আপনার কি কারণে এই সমস্যাটা হচ্ছে, এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে ট্রিটমেন্ট করবেন। ট্রিটমেন্ট করলে আস্তে আস্তে দেখবেন এই প্রবলেমটা থেকে আপনি পার্মানেন্টলি বেরিয়ে আসতে পারছেন। একদমই তাই। আমি চেম্বারগুলো আপনাদেরকে জানাবো কোথায় কোথায় চেম্বার আছে। আপনারা ডক্টর বি শর্মাকে পেয়ে যাবেন। আপনারা সবার আগে জানেন যে মধ্যমগ্রামে কিন্তু এনবিপি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস, সেখানে ডক্টর বি শর্মাকে পাবেন আপনারা প্রত্যেক সোমবার ও শুক্রবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর হাওড়া শিবপুরে আপনারা পেয়ে যাচ্ছেন মঙ্গলবার এবং রবিবার। মঙ্গলবারটা আপনারা পাচ্ছেন হাওড়া শিবপুরে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি, এবং হাওড়া শিবপুরের রোববারটা আপনারা পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। আর হাওড়ার দাসনগর বাল্টিকুড়ি বাজার, হাওড়ার দাসনগর বাল্টিকুড়ি বাজারে বুধবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। শোভাবাজার বুধবারে পেয়ে যাচ্ছেন, শোভাবাজারে বুধবার পাচ্ছেন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা পেয়ে যাচ্ছেন আমতলাতে, সেটা পাচ্ছেন আপনারা বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। কালীঘাটের ল্যান্সটাউনে পাচ্ছেন মঙ্গলবার এবং বৃহস্পতিবার, পাচ্ছেন কালীঘাটের ল্যান্সটাউনে মঙ্গলবার বৃহস্পতিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। কালীঘাটের ল্যান্সটাউনে আরেকটা দিন আপনারা পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে রবিবার দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। শনিবার দিন অবশ্যই পেয়ে যাচ্ছেন খিদিরপুরে দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। এতগুলো জায়গায় কিন্তু আপনারা চেম্বার পাচ্ছেন কলকাতায়। এছাড়াও আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে পেয়ে যাচ্ছেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, গুয়াহাটি, এবং পাচ্ছেন আপনারা জামশেদপুরে, দুর্গাপুরে, আগরতলা ও মেছেদাতে। আর ডক্টর এ হালদারকে পাচ্ছেন আপনারা আরামবাগ, হলদিয়া, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর এবং দিল্লিতে। আর ডক্টর এস ঘোষালকে পাচ্ছেন শিলিগুড়ি, মালদহ,
রায়গঞ্জ, শিলচর এবং কুচবিহারে এতগুলো জায়গায়, মানে ওয়েস্ট বেঙ্গলের এত জায়গায় চেম্বার আছে। এত জায়গায় চেম্বারটা এই কারণেই করা হয়েছে যাতে আপনাদের সুবিধা হয়, আপনাদের যাতে অনেকটা দূর থেকে চেম্বার ভিজিট করতে না হয়, আপনাদের বাড়ির কাছে কাছে চেম্বারগুলো যাতে আপনারা পেয়ে যান। সেই কারণে কিন্তু যে কোনো সমস্যা নিয়ে কিন্তু অবশ্যই আপনারা ঘরে বসে থাকবেন না, বা একটা শুধু ফোন কলের মাধ্যমে আপনার সমস্যার সমাধানটা জেনে নিলেন সেটা কিন্তু সলিউশন নয়। সমাধানটা জেনে নিয়ে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে, আপনার লাইফে অ্যাপ্লাই করতে হবে, সেটার চিকিৎসাটা করাতে হবে যাতে আপনি পার্মানেন্ট সুস্থতা পেতে পারেন। সেটার জন্য কিন্তু আমরা এবং আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সবসময় চেষ্টা করে চলেছেন। ডাক্তাররা আপনাদের জন্য সবসময় সেবায় তৎপর থাকেন। আচ্ছা ডাক্তারবাবু, আমি একটা আপনাকে প্রশ্ন করি যে আমাদের যে আজকে জয়েন্ট পেন নিয়ে কথা হচ্ছে, তা আমার প্রশ্ন এটা যে আমাদের কি হরমোনাল যখন চেঞ্জ হচ্ছে মানুষের, হরমোনাল চেঞ্জের জন্য কি জয়েন্ট পেনের কোনো যুক্ত আছে? সেটাই আমি যেটা বলছিলাম যে মহিলাদের ক্ষেত্রে যখন মেনোপজের টাইমটা হয় তখন হরমোনাল চেঞ্জেস হয়, ঠিক আছে? মহিলাদের ক্ষেত্রে সারা জীবনে অনেকবার হরমোনাল চেঞ্জেস আসে। ছোটবেলায় যখন পিউবার্টি বা বয়স সন্ধিকাল তখন একটা চেঞ্জেস আসে, তারপরে এই যখন মেনোপজ হয় তখন আসে। তো এই সময়গুলোতে হরমোনাল চেঞ্জেস হয়। তো যখন মেনোপজের টাইমটা হয় সেখানে যখন হরমোনাল চেঞ্জেস হয় তখন কি হয় যে হাড়ের যে ডেনসিটি, হাড়ের যে ঘনত্বটা সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, কারণ যেই জিনিসগুলো দিয়ে হাড় তৈরি সেই জিনিসগুলোর অভাব পড়ে। তখন কিন্তু দেখা যায় যে অস্টিওপোরোসিসের মতো সমস্যা, যেটা বলছিলাম, হাড় ফোপড়া মতো হয়ে যেতে থাকে, হাড়ের শক্তি কমে যায়, হাড় তখন ক্ষয় হতে থাকে, অস্টিও আর্থ্রাইটিসের প্রকোপটা তখন বেড়ে যায়। এই টাইমগুলোতে কিন্তু এফেক্ট হয়, কারণ হরমোনাল চেঞ্জেস তার জন্য কিন্তু একটা কারণ আর কি। একদমই। আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করছি, আলোচনায় অবশ্যই আবারও ফিরে আসবো আপনাদের সাথে, আপনাদের সমস্যাগুলো শুনবো। কিন্তু তার আগে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি কেন আসবেন, বা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে যে সমস্ত পেশেন্টরা এতদিন ধরে ট্রিটমেন্ট করিয়েছেন তারা কত তাড়াতাড়ি সুস্থতা লাভ পেয়েছেন এবং কিভাবে সুস্থতা পেয়েছেন, সমস্তটাই আমরা কিন্তু শুনে নেব তাদেরই মুখ থেকে। আপনার নাম? রীতা ভট্টাচার্য। কোথায় বাড়ি আপনার? দমদম। কি রোগে ভুগছিলেন আপনি? ভুগছি অস্টিও আর্থ্রাইটিস, ডক্টর বললেন। অস্টিও আর্থ্রাইটিস কতদিন ধরে ভুগছেন? আমি এটা জানতে পারলাম মার্চের প্রথমে। এই রোগ নিয়ে অন্য জায়গায় কোনো ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক করিয়েছিলাম। তাতে কোনো রেসপন্স পেয়েছিলেন? না, সেরকম আমাকে হাঁটু চেঞ্জ করতে বলেছিল, হাঁটুটা রিপ্লেসমেন্ট করতে বলেছিল। তারপর আপনি ডক্টর বি শর্মার কাছে আসেন। বি শর্মার কাছে আপনি কতদিন ধরে এই ট্রিটমেন্টে আছেন? আমি 15 দিন। এখন আপনি পঞ্চকর্ম নিচ্ছেন। পঞ্চকর্ম যেটা নিচ্ছেন সেই পঞ্চকর্মটা আপনার কদিন হয়েছে? 9 দিন। আর আপনাকে নিতে বলেছে কদিন? 15 দিন। 15 দিনের ভেতর 9 দিন আপনার পঞ্চকর্ম হয়েছে। এখন আপনি কীরকম আছেন? এখন আমি মোটামুটি ভালোই আছি। আগে আমাকে কিছুদিন, এই 15 দিনের মধ্যেই বা 15 দিন আগে, এক সপ্তাহ আগে থেকে মানে আমি ব্যালেন্সটা রাখতে পারতাম না, একটু লাঠিতে ভর করতে হয়েছিল। এখন আপনি লাঠি নিয়ে হাঁটছেন? না, এখন লাঠি নিয়ে হাঁটছি না। মানে আগের তুলনায় আপনি এখন অনেকটাই সুস্থ আছেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এখন আগের থেকে আপনি অনেকটাই সুস্থ, তাই তো? হ্যাঁ। আপনার নাম? ভাস্কর ঘোষ। কোথায় বাড়ি আপনার? খড়িবাড়ি। কি রোগে ভুগছেন আপনি? অস্টিও আর্থ্রাইটিস। এই অস্টিও আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ভুগছেন? কম বেশি 1 বছর। 1 বছরে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? অ্যালোপ্যাথিক চিকিৎসা করেছিলাম। তাতে আপনার সুস্থতা বোধ করেছিলেন আপনি? না, আরো ব্যথা যন্ত্রণা, আতঙ্ক সৃষ্টি ছিল। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? 15 দিন। 15 দিন মেডিসিন খাচ্ছেন। হ্যাঁ। এই মেডিসিন খেয়ে আপনি কেমন আছেন? অনেকটা সুস্থ বোধ। 15 দিনের মেডিসিনে আপনি অনেকটা সুস্থ বোধ করছেন। কত শতাংশ সুস্থ আছেন? 100-র মধ্যে 70%। 70-75% আপনি ভালো আছেন। আগে হাঁটা চলা বা দাঁড়াতে পারতেন? না, দাঁড়ানোই ছিল না। এখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি 15 দিনে দাঁড়াতেও পাচ্ছেন, হাঁটতেও পাচ্ছেন, তাই তো? এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটা খুশি, খুবই ভালো আছি। খুব ভালো আছেন। আপনার নাম? জিয়া বিবি। কোথায় বাড়ি আপনার? বারাসাত। কি রোগে ভুগছিলেন আপনি? সাইটিকা বাতের জন্য।
মানে রিউমাটার আর্থ্রাইটিস। এই রিউমাটার আর্থ্রাইটিস রোগটাতে আপনি কতদিন ধরে ভুগছেন? 9 বছর। 9 বছর। 9 বছরে অন্য কোথাও ট্রিটমেন্ট করিয়েছিলেন এই রোগটা নিয়ে? অ্যালোপ্যাথি দিয়ে গিয়েছি অনেক। অ্যালোপ্যাথিক যে ট্রিটমেন্ট করলেন তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? না, মানে খাওয়া হয় যখন তখন মানে ব্যথা কমে যায়, আবার ফের মানে তারপরে আবার মানে যখন ওষুধ খাচ্ছেন ভালো থাকছেন আবার ব্যথা বাড়ছে। তা এই কষ্টটা আপনার কেমন ছিল? আপনার প্রচণ্ড কষ্ট ছিল। বাড়ির কোনো কাজকর্ম করতে পারতেন? না, পারতেন না। ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 3 মাস। 3 মাস আপনি ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে আছেন এবং ওষুধ খাচ্ছেন। এই ওষুধ খাওয়াতে আজকে আপনার যে রিপোর্টটা এসছে সেই রিপোর্টটা হলো, আগে আপনি যখন ডক্টর বি শর্মার ট্রিটমেন্টে এলেন তখন আপনার অ্যান্টি-সিসিপি ছিল 500, এখন আপনার অ্যান্টি-সিসিপি কত এসছে? 3.44। আর যখন আপনি এসছিলেন আরএফ ফ্যাক্টর ছিল আপনার 87.86, এখন আপনার কত এসছে? 16.8। আর একটা রোগ ছিল আপনার সুগার। এই সুগারটা আপনার খালি পেটে ছিল 210 এবং ভরা পেটে ছিল 312। এখন আপনি নিজে রিপোর্টটা হাতে নিয়ে নিজে বলুন এখন আপনার সুগার কেমন আছে? খালি পেটে এখন 121, ভরা পেটে 181। 121 আর 181। তাহলে আগের থেকে আপনার এই রিপোর্টটা অনেকটাই নর্মাল এসে গেছে। এখন আপনি কেমন আছেন? এখন আমি আগের চেয়ে অনেক ভালো আছি। আর এই রিপোর্টটা দেখার পর আপনি কতটা খুশি? অনেক খুশি আমি। নিজের হাতে রিপোর্ট রেখেছেন এবং কতটা খুশি নিজে বলুন। অনেকটাই, মানে এতটাই খুশি যে ভিতরে যে রোগটা ছিল সেটা কমে যাওয়া মানে কি একটা মানুষের মধ্যে কি আনন্দ আসে সেটা আপনারাও মানে জানলে বুঝতে পারবেন, যে যখন যে রোগ থেকে মুক্তি পাওয়া যায় তখন সেই রোগটার প্রতি মানে কেমন একটা খুশি আসে, যে দেহ থেকে বেরিয়ে যাচ্ছে মানে কি প্রচন্ড একটা খুশি। আর এখন বাড়ির কাজ করতে পারছেন? হ্যাঁ। এখন বাড়ির কাজ করতে কোনো কষ্ট না। এখন তাহলে আপনি বাড়ির কাজকর্ম সব কিছু নিজে হাতে নিজে করতে পারছেন। এনবিপি ইউনিয়ন আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ট্রিটমেন্টে আপনি কতটা খুশি এবং ভালো আছেন? অনেকটাই ভালো আছি। আর খুশিও আছেন, তাই তো? আপনারা দেখছেন এই মুহূর্তে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আপনারা জানেন যে এই এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান থেকে আপনারা আজ পর্যন্ত কতটা উপকৃত হয়েছেন এবং আগামী দিনে আপনারা আরও উপকৃত হবেন সেই আশাটাই রাখি। অবশ্যই এই অনুষ্ঠান সবসময় দেখবেন। যখনই এই অনুষ্ঠান আপনাদের সামনে আসবে তখনই কিন্তু আপনাদের জন্য কোনো ভালো কিছুই নিয়ে আসবে, কারণ আপনাদের সুস্থতাটাই কিন্তু আমাদের কাম্য। তাই এই অনুষ্ঠানে থেকে অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন যেগুলো আপনার জানা নেই, বা আপনার শরীরে কোন রোগটা বাসা বেঁধেছে সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না। কিন্তু এই অনুষ্ঠানে শুধুমাত্র একটা কলের অপেক্ষা। আপনার শুধুমাত্র একটা কল করে কিন্তু আপনার যে রোগটা আপনার শরীরে বাসা বেঁধেছে সেই সিমটমটা শুনেই কিন্তু ডক্টররা মোটামুটি আপনাকে বলে দিতে পারেন যে আপনার শরীরে এই রোগটা বাসা বেঁধেছে। সেই কারণে কিন্তু আপনারা এই লাইভ ফোনিং অনুষ্ঠানে কল করবেন, আপনার সমস্যাটা নিয়ে আলোচনা করুন। আর অবশ্যই কিন্তু শুধুমাত্র আলোচনাতেই থেমে থাকবেন না, তারপরে হেল্পলাইন নাম্বারটা খুব জরুরি। হেল্পলাইন নাম্বারে কল করে চেম্বার ভিজিট করবেন। তার আগে তাই জন্যই কিন্তু হেল্পলাইন নাম্বারে কল করে আপনাকে বুকিংটা করতে হবে, বুকিং ফার্স্ট, তারপরে কিন্তু চেম্বারে যোগাযোগ করবেন। আজকে আমরা একটুখানি কথা বলবো ওবেসিটি নিয়ে। হ্যাঁ, আপনি কি খুব মোটা হয়ে যাচ্ছেন, বা আপনার পরিবারের প্রিয় মানুষগুলো বা আপনার ছোট বাচ্চাটা সে যতটা বড় হচ্ছে, মাত্র হয়তো তার 16-17 বছর বয়স কি 18 বছর বয়স, কিন্তু সে বয়স আন্দাজে তার প্রচণ্ড বেশি ওয়েট হয়ে গেছে এবং সে প্রচণ্ড হেলদি হয়ে গেছে, সেটা হয়তো তার জন্য খুব একটা ভালো নয়, কারণ তার এই হেলদিনেসটার জন্য তার শরীরে আরও রকম সমস্যা দেখা দিতে পারে, বা সে কষ্ট পায় বা সে হাঁপায় তার এই শরীরের মানে ওজনটার জন্য। সেই কারণে কিন্তু মানে আমাদের কোথাও কিন্তু নিজেরাও স্যাটিসফাই আমরা হতে পারি না যে আমরা এই আমাদের বাড়তি ওয়েটের জন্য, বা আমাকে দেখতে কিন্তু আমি আগে খুব সুন্দর ছিলাম, আমার ফিগারটা আগে খুব সুন্দর ছিল, সেটার জন্য কিন্তু আজকে আমার এই ওয়েটটা বেড়ে যাওয়ার জন্য আমার কোথাও একটা সৌন্দর্যতে ঘাটতি পড়ছে, বা কোথাও গিয়ে আমি নিজেকে স্যাটিসফ্যাকশন দিতে পারছি না, কোথাও গিয়ে আমার একটা মানে অড লাগছে যে সবার মাঝখানে আমাকে কেমন দেখতে লাগছে। সবার আগে কিন্তু আমাদের এই প্রসঙ্গটাই আসে যে আমি যখন সবার মাঝখানে যাচ্ছি যে আমাকে কেমন দেখতে লাগছে। সেটা কিন্তু আমাদের এই ওবেসিটি, যারা আমরা ওবেসিটিতে ভুগছি বা যাদের আমরা হয়ে যাচ্ছি দিন দিনে আরও বেশি মোটা, সেটা থেকে কিন্তু
আমাদের এই প্রবলেমটা আসে এবং সেটার জন্য আমাদের একটা মানসিক কিন্তু প্রেশারও পড়ে। এই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা রাখবো, কিন্তু তার আগে দেখে নেব যে প্রথম বন্ধু কে আছেন। আপনারা সকলে জানেন যে এই মুহূর্তে স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন ডক্টর এস ভাদুরী, এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের স্বনামধন্য ডাক্তার। দেখে নেব আমাদের প্রথম বন্ধু কে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার ম্যাডাম। বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা, কি সমস্যা আছে শুনবো। আচ্ছা, এটা কতদিন ধরে হচ্ছে? কতদিন ধরে আপনার এই সমস্যাটা হচ্ছে? মাস 6। আপনি এর জন্য কোনো চিকিৎসা করিয়েছেন? না, কোথাও চিকিৎসা করাইনি, করাবো ভাবছি আর কি, কারণ মাস 6 হয়ে গেল না। শুধু তো ভাবলে হবে না, চিকিৎসাটা করাতে হবে। এবার ডাক্তারবাবু কি বলছেন একটু মন দিয়ে শুনুন আপনি। আপনার খাদ্য খাবারের ধরনটা কেমন, মানে কি কি খাদ্য খাবার খেতে আপনি ভালোবাসেন সেগুলো বলুন আমায়। আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যালো ডাক্তারবাবু, আপনাকে জিজ্ঞেস করছেন আপনার ফুড হ্যাবিটটা কি, আপনি কি কি খাবার খান, মানে রেগুলার আপনার যে ডায়েট চার্ট আছে সেটা জিজ্ঞেস করছেন উনি। জাঙ্ক ফুডটা বেশি খাওয়া হয়। আর আপনি কি হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাইরের খাবার দাবার বেশি খাওয়া হয়। আর আপনার এটা 6 মাস ধরে মোটামুটি হচ্ছে। আপনার বয়সটা কত এখন? 36। ঠিক আছে। আর আপনি কি একটু বেশি মোটা হয়ে যাচ্ছেন, এরকম ব্যাপার আছে? হ্যাঁ একটু মোটা হয়ে গেছি আর কি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন। দেখুন, প্রথম কথা আমরা যেটা আলোচনা করছিলাম অ্যাসিডের ব্যাপারটা আসছি, তার আগে একটু বলে নিই যে এই যে বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এগুলোতে কিন্তু পুষ্টিগত মান খুব কম। দেখা যায় যে এই যে তেল যেটা ব্যবহার করা হয় তাতে খুব লো কোয়ালিটির তেলই কিন্তু সাধারণভাবে ব্যবহার করা হয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, যে স্পাইসগুলো দিয়ে করে টেস্ট করার জন্য, সে স্পাইস কিন্তু সবসময় হেলদি স্পাইস হয় না। অনেক সময় দেখা যায় যে কিছু স্বাদ বাড়ানোর জন্য এমন কিছু মানে মশলা দেওয়া হয় তাতে খাদ্য খাবারগুলোতে, যেটা হয়তো টেস্ট বাড়াবে, গন্ধটা খুব সুন্দর করবে, কিন্তু ভেতরে কিন্তু আমাদের ক্ষতি করবে। ঠিক আছে? এবং দেখা গেছে এই খাদ্য খাবারগুলো খেলে এই অ্যাসিডিটি যেটা আপনার বলছেন, এইগুলো কিন্তু বারবারন্ত হবেই হবে, কেউ সেটাকে আটকাতে পারবে না। আমি তো বলে দিচ্ছি একটা কথা, 10 জন যারা ফাস্ট ফুড খাচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে রেগুলারলি, ঠিক আছে, বাইরের খাবারগুলো করছে, তাদের 10 জনের মধ্যে মিনিমাম 8 জন দেখবেন যে এই রোগে আক্রান্ত। তার মধ্যে থেকে দেখবেন যে 8 জনের মধ্যে থেকে 90% লোক নিজেকে সুস্থ রাখার চেষ্টা করছে, মানে দেখাচ্ছে আমি সুস্থ, বা সে এই অ্যাসিডিটি সমস্যাটাকে ভুলে যেতে চাইছে। কিভাবে? অ্যান্টি অ্যাসিড খেয়ে সেটাকে কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি কিন্তু সে সুস্থ নয়, ভেতরে ভেতরে তাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে শরীরটাকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনার যে হাইপার অ্যাসিডিটি হচ্ছে, দেখুন আপনি একদিকে বলছেন যে ওজনটা বেড়ে গেছে, অন্যদিকে হাইপার অ্যাসিডিটি, ঠিক আছে, যেটা কিনা আপনার কিন্তু মারাত্মকভাবে ক্ষতি করছে। এটা যদি আপনি ফেলে রাখেন, 6 মাস হয়েছে আপনি ট্রিটমেন্টের কথা ভেবেছেন, ভেরি গুড। তার জন্য দেরি না করে আপনি এনবিপিতে আসুন, ক্লিনিকে আসুন, আমাদের কোথায় আপনার কাছাকাছি রয়েছে সেখানে এসে ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করুন এবং প্রপার সলিউশনটা নিন, যেটাতে কিন্তু আপনার ওই অ্যাসিডিটি সমস্যাটা কমবে। শুধু তাই নয়, ট্রিটমেন্টটা এমনইভাবে ডাক্তারবাবুরা দেবেন, আপনাকে বলে নিচ্ছি, কারণ আয়ুর্বেদিক চিকিৎসা সিমটোমেটিক রিলিফ দেয় না। আপনার একটা সিমটম হলো অ্যাসিড কমিয়ে দিল, নয়, যে কারণে আপনার সমস্যাটা সৃষ্টি হয়েছে সেটা যখনই আপনার সারিয়ে দেবে, আনুষঙ্গিক যে সমস্যাগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। এটা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ আয়ুর্বেদা চিকিৎসা। একটা সম্পূর্ণভাবে সেই ব্যক্তির কিন্তু চিকিৎসা করা হয়, মানসিক শারীরিক সব একসাথে কিন্তু সে সুস্থ হয়ে যায়। তাই জন্য দেখবেন যারা একবার না আয়ুর্বেদের ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হচ্ছে, চট করে তার আবার কিন্তু অন্য রোগের জন্য আসতে হয় না চিকিৎসা করতে, কারণ তার ওভারঅল কিন্তু ট্রিটমেন্টটা চলতে থাকে এবং আস্তে আস্তে কিন্তু সে কমপ্লিট একটা সুস্থ ব্যক্তি হিসাবে কিন্তু বেঁচে থাকতে পারে। তাই দেরি আর করবেন না, আপনি চলে আসুন হেল্পলাইন নাম্বারে কল করে, কোথায় আপনার কাছাকাছি এনবিপির আয়ুর্বেদিক সেন্টারটা রয়েছে। হেল্পলাইন নাম্বারটা আপনাদের জন্য ভীষণ জরুরি। হেল্পলাইন নাম্বারটা আপনারা আরেকবার নোট করে নেবেন, 9830235527, আরেকটা নাম্বার 9830235537। দুটো হেল্পলাইন নাম্বার আছে, দুটো হেল্পলাইন নাম্বার ভালো করে আপনারা নোট ডাউন করে রাখুন।
আপনার যে কোনো ধরনের সমস্যার জন্য এই হেল্পলাইন নাম্বারটাই আপনার কাজে আসবে। এই নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে যে কোনো আপনার নিয়ারেস্ট চেম্বার যেখানে আপনার ইচ্ছে করছে, যেই ডক্টরকে দেখাতে ইচ্ছে করছে তার কাছে পৌঁছে যাবেন। আমরা আজকে ওবেসিটি নিয়ে যেহেতু কথা বলছি, তো ডাক্তারবাবুর কাছে আমি এটাই প্রশ্ন রাখবো যে ওবেসিটি মানে আমি এরকম মানুষের কথা বলছি যারা হয়তো স্লিম ফিগার ছিলেন, কিন্তু আস্তে আস্তে তার কোথাও একটা ফিল হচ্ছে তার ওয়েটটা কোথাও একটা গেইন করছে এবং সে একটু হেলদি হয়ে যাচ্ছে, সে ওই জায়গাটা থেকেই যাতে ট্রিটমেন্টটা শুরু করতে পারে, কি করতে পারে ডাক্তারবাবু সেটা একটু দেখুন। প্রথম কথা যে আমাদের যে ওজনটা কেন বেড়ে যায় আমি একটু বলে দিলে সবার একটা সেই কারণটা আমরা বুঝতে পারি না। হ্যাঁ, অ্যাকচুয়ালি দেখুন, প্রথম একটা হচ্ছে খাদ্য খাবারের ধরন, যেটা একটু আগে বলছিলাম। যদি আমরা অতিরিক্ত মাত্রায় ধরুন ফাস্ট ফুড খাচ্ছি না, কিন্তু অতিরিক্ত মাত্রায় আমরা ভাত জাতীয় জিনিসগুলো, ভাত, রুটি, কার্বোহাইড্রেট, এক্স্যাক্টলি কার্বোহাইড্রেট বেশি খেয়ে ফেলি, তাহলে যতটুকু আমাদের শরীরে খরচা করার দরকার খরচা হলো, বাদ বাকিটা কিন্তু আমাদের শরীরে ফ্যাট হিসাবেই কিন্তু স্টোর হয়ে যাবে। তাহলে সেখান থেকে আমি মোটা হতে থাকবো। সেটা হতে পারে যে আমার সাবকিউটেনিয়াস ফ্যাট হতে পারে, মানে চামড়ার নিচে ফ্যাটটা জমতে পারে। আরেকটা হচ্ছে ভিজারাল ফ্যাট, মানে আমাদের যে ভাইটাল অর্গানসগুলো আছে, যেমনি আমরা শুনতে পাই ফ্যাটি লিভার হয়ে গেছে, এই যে অর্গানগুলো তার ওপরেও কিন্তু ফ্যাট জমতে থাকে। ফ্যাট আমাদের শরীরে দরকার খুব সামান্য মাত্র, যতটুকু দরকার তার থেকে বেশি হতে থাকলে কিন্তু গন্ডগোলের সৃষ্টি হয়। এবার ধরুন ওজন, আপনি কিভাবে বুঝবেন আপনার ওজন কতটা হওয়া উচিত, কি বা আপনি মোটা হয়ে যাচ্ছেন কিনা, এগুলোর জন্য প্রথম কথা কয়েকটা সিমটম মাথায় রাখবেন। যদি দেখতে পাচ্ছেন যে আপনার আগের থেকে চলাফেরা এখন করতে করতে একটু হাঁপিয়ে যাচ্ছেন, সিঁড়ি দিয়ে উঠলে আপনার একটু হাঁপ ধরে যাচ্ছে, বেশি ভারী কিছু নিয়ে আপনি চলতে কষ্ট হচ্ছে, তাহলে কিন্তু বুঝতে পারবেন যেটা আগে হতো না, হয়তো আপনার ওজনটা বেড়ে যাচ্ছে। এটা কিন্তু মাথায় রাখবেন, ঠিক আছে? হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, এই ব্যথাগুলো যদি আপনি ফিল করতে পারেন, ধরুন হচ্ছে, সেটার থেকেও আপনি বুঝতে পারবেন যে ওজন বাড়ছে। ড্রেসের সাইজ চেঞ্জ হয়ে যাওয়া, এটা তো একটা বড় ব্যাপার, এটা সবচেয়ে ইজি। আপনার ড্রেসের যখন সাইজ চেঞ্জ হচ্ছে, আগে যেই ড্রেসটা আপনার হয়তো লুজ হতো, এখন দেখছেন ওটা একটু টাইট ফিটিংস হচ্ছে, বুঝবেন যে আপনার ওজন বাড়ছে। যে কোনো একটা সিমটম যদি আরও একটু বলে দিই, লেথার্জি ভাব, ক্লান্তি ভাব চলে আসে, টায়ার্ডনেস, একবার বসে পড়লে আর উঠতে ইচ্ছে করে না, একবার কোথাও যাওয়ার থাকলেও মনে হচ্ছে না এখন যাব না পরে যাব, ঠিক আছে? এই ব্যাপারগুলো যে কোনো একটা সিমটমও যদি দেখতে পারেন, অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কথা বলুন, কারণ এগুলো কিন্তু আপনাকে সিগন্যাল দিচ্ছে আপনার বড় একটা কিছু রোগ আসতে পারে এই ওজন বেড়ে গেলে। সেগুলো যাতে না করতে হয়, সেই রোগে যাতে না পড়তে হয়, তার জন্য বলবো খুব তাড়াতাড়ি এনবিপিতে এসে আবার দেখান। এখানে ট্রিটমেন্টের সাথে সাথে ডাক্তারবাবুরা আপনাকে গাইড করবে কিভাবে আপনার লাইফস্টাইল মডিফিকেশান করা যায়, কিভাবে আপনার ডেইলি যে জীবনের রুটিন, জীবনশৈলী যেটা বলি, সেটা কিভাবে কিছু চেঞ্জেস করে করে আপনাকে কিন্তু পার্মানেন্টলি কিওর করা যায়। ওষুধের পাশাপাশি এটা যখন আপনি করতে থাকবেন, দেখবেন ওষুধকে যখন সেরে গেলেন, তারপরে আপনি লাইফ টাইম কিন্তু সুস্থ থাকতে পারবেন। একদম। এই মুহূর্তে কোনো বন্ধু অপেক্ষা করছেন অনেকক্ষণ থেকে, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বাগমান থেকে বলছি। আচ্ছা, কি প্রশ্ন আছে বলুন। প্রশ্ন হচ্ছে, আমার একটা পা মানে ভেঙে গেছিল, মানে ছোটবেলায় ভেঙে গেছিল, তো ঔষধ দিয়ে করে ভালো ছিলাম, দেখছি আজ 4-5 মাস হয়ে গেল, দেখছি পাটা আবার ব্যথা বেরিয়েছে। আচ্ছা, পা ভেঙে গেছিল, তারপরে কি জোড়া লেগে গেছিল? তো হ্যাঁ জোড়া লেগে করা হয়েছিল। আপনার কি অতিরিক্ত হাঁটাচলা বেড়ে গেছে এখন, বা ওজন বেড়ে গেছে, এমন কিছু আছে? না, হাঁটাচলাটা বেশি, ওজন ঠিকই আছে। ওজন হাঁটাচলাটা বেড়েছে, তাই তো? হ্যাঁ, আপনি শুনতে থাকুন, বলছি। দেখুন, মেন যে ব্যাপারটা হয়, আমি যেটা বলছিলাম, শরীরের ক্ষমতা, আমরা যখন জন্মাই তার একটা ন্যাচারাল হাইট অনুযায়ী তার কিন্তু প্রত্যেক মাংসপেশিগুলোর ক্ষমতা বাড়তে থাকে, ঠিক আছে? মানে তৈরি হয় আর কি, এবং সেইভাবে পুরো সিস্টেমটা কাজ করে, আমাদের বডির যে স্ট্রাকচারটা সেটা কাজ করতে থাকে। সেখানে কোনো একটু কিন্তু একটা সমস্যা যদি দেখা যাচ্ছে, অতিরিক্ত মেদ বাড়ছে, তাহলে কিন্তু মাসেলগুলো কমছে, এটা মাথায় রাখবেন, ঠিক আছে? এটা কিভাবে বুঝবেন যে যাদের খুব বেশি মোটা, সে যদি কিছু কাজ করতে যায় সে তাড়াতাড়ি হাঁপিয়ে যাচ্ছে, এটা কিন্তু একটা সাইন। বা কষ্ট হচ্ছে, ভারী বেশি তুললে হাত ব্যথা করছে, এই ব্যথাগুলো, এই প্রবলেমগুলো চলে আসে, কোমরে ব্যথা চলে আসছে, কারণ সেখানে মাংসের যে মাসেলের যে ক্ষমতা সেটা কিন্তু কমবেই। এটা গেল একটা। আরেকটা যেটা বলছি যে অনেক সময় পুষ্টিগত মান যদি ঠিক না থাকে, সেখানেও কিন্তু একজন রোগা মানুষেরও কিন্তু মাসেলের ক্ষমতা কমতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে এই বিভিন্ন ধরনের ব্যথার সৃষ্টিগুলো হবে। আপনার যেটা হচ্ছে, আপনার ব্যথা ভেঙে যাওয়া পাটায় আবার ব্যথা শুরু হয়েছে,
একবার চলে আসুন আমাদের এখানে, আসুন পুরনো যা যা আপনার ট্রিটমেন্ট হয়েছে তার যে রিপোর্টগুলো, সেই রিপোর্টগুলো সব নিয়ে আসুন। এখানে ডাক্তারবাবুরা সব স্টাডি করে দেখবে আগে কি হয়েছিল, কিভাবে হয়েছিল সব কিছু, এবং আয়ুর্বেদা মতে এর কি চিকিৎসা আছে সে তার কিন্তু পুরো গাইডেন্স কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের এই এনবিপি আয়ুর্বেদাতে। ঠিক আছে, তার জন্য ঘাবড়াবেন না, পার্মানেন্ট সলিউশন আছে এখানে। রোগের বিভিন্ন ক্রিটিক্যাল রোগ যেটা সব জায়গা থেকে মানে ফেলিওর হয়ে এখানে এসছে, সেগুলোও কিন্তু সমাধান হয়েছে। এটা আমাদের আনন্দ যে আমরা মানুষকে সেই জায়গাটা দিতে পেরেছি, সেই জায়গাটা। হ্যাঁ, অবশ্যই একটাই কথা বলবো, সব কিছু হারিয়ে ফেলে শেষ মুহূর্তে আসবেন না কোনো কিছু নিয়ে। শেষ মুহূর্তে আসলে তার সময়টা হাতে খুব কম থাকে, তাই এখনই আসুন। যে পজিশানেই আছেন, রোগটা যতটুকুই গাড়িয়ে গেছে এটা একদম শেষ মাত্রায় নিয়ে চলে যাবেন না। তার জন্যই বলবো যে আপনারা যখনই আছে পুরনো রোগ, মানে ক্রনিক ডিজিজ বা কিছুদিন ধরেই হচ্ছে রোগটা সারছে না, সবগুলো রোগ নিয়ে কিন্তু আমাদের এখানে ট্রিটমেন্ট হয় এনবিপি আয়ুর্বেদাতে। এখানে আসুন, হেল্পলাইন নাম্বারে কল করে, এবং ট্রিটমেন্ট নিয়ে একটা প্রপার সলিউশন, একটা আপনি হাসি মুখে কিন্তু ফিরতে পারবেন, এটা আমরা আপনাকে একটা আশ্বাস দিতে পারছি। একদম। যেই বন্ধু আছেন একটু ওয়েট করবেন, আমি চেম্বারগুলো বলে দেবো। ঠিক আছে একটু ওয়েট করবেন। জুলাইয়ের 28 তারিখে আপনারা পেয়ে যাচ্ছেন ডিব্রুগড়ে ওপেনিং চেম্বার। জুলাইয়ের 28 তারিখে ডিব্রুগড়ে ওপেনিং চেম্বার আছে। জুলাইয়ের 14 তারিখে আছে দিল্লিতে চেম্বার, এবং জুলাইয়ের মাঝামাঝিতে আছে গঙ্গারামপুরে চেম্বার। সেটা জুলাইয়ের মাঝামাঝিতে কত তারিখে ডেট সেটা জানার জন্য কিন্তু হেল্পলাইনটা অবশ্যই মাস্ট। হেল্পলাইনে ফোন করে কিন্তু আপনারা জেনে নেবেন যে গঙ্গারামপুরে কবে কত তারিখে চেম্বারটা আছে। এবং ডক্টর বি শর্মাকে আপনি পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামের সোমবার ও শুক্রবার, শুধুমাত্র সোমবার ও শুক্রবার মধ্যমগ্রামে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরে পাচ্ছেন মঙ্গলবার এবং রবিবার। মঙ্গলবার দিনটা হাওড়া শিবপুরে পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরের রোববারটা আপনারা পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। হাওড়া বাল্টিকুড়ি দাসনগরে পেয়ে যাচ্ছেন আপনারা বুধবার দিন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। শোভাবাজারে বুধবার দিন আপনারা পাচ্ছেন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। আমতলার বন্ধুরা, দক্ষিণ 24 পরগনার আমতলার বন্ধুরা পেয়ে যাচ্ছেন বৃহস্পতিবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। ল্যান্সটাউনে আপনারা পেয়ে যাচ্ছেন মঙ্গলবার এবং বৃহস্পতিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। ল্যান্সটাউনে রবিবার দিন আপনারা পেয়ে যাচ্ছেন দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। অবশ্যই শনিবার দিন খিদিরপুরে পেয়ে যাচ্ছেন দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। আর ডক্টর এন ভট্টাচার্যকে আপনারা পাচ্ছেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, গুয়াহাটি, জামশেদপুর, দুর্গাপুর, আর পাচ্ছেন আপনারা আগরতলা এবং মেছেদাতে। এবং ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন আরামবাগ, হলদিয়া, কৃষ্ণনগর, হেরিয়া, বহরমপুর এবং দিল্লিতে। আর ডক্টর এস ঘোষালকে আপনারা পাচ্ছেন শিলিগুড়ি, মালদহ, রায়গঞ্জ, শিলচর এবং কুচবিহারে। এতগুলো জায়গায় কিন্তু চেম্বার আছে সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, চেম্বারের ছড়াছড়ি, এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও আপনারা পাচ্ছেন। আপনারা বাংলাদেশেও পেয়ে যাচ্ছেন। আজকাল আপনারা জানেন যে বাংলাদেশে চেম্বার ওপেনিং হয়ে গেছে, সেখানেও চেম্বার পাচ্ছেন। কবে কোথায় চেম্বার পাচ্ছেন ডিটেলসে জানার জন্য হেল্পলাইন নাম্বারটা ভীষণ মাস্ট, সেটা কিন্তু সবসময় নোট ডাউন করে রাখবেন। আর বাংলাদেশ বন্ধুদেরও বলবো যে জানার জন্য কিন্তু হেল্পলাইন নাম্বারে আপনারা কল করে নেবেন যে আগামী দিনে কোথায়, মানে বাংলাদেশে কবে চেম্বার আছে। এই মুহূর্তে অনেকক্ষণ থেকে আমাদের বন্ধুরা অপেক্ষা করছেন, দেখে নেবো কে আছে। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? একটু জোরে কথা বলবেন দাদা। আচ্ছা বেশ, কি সমস্যা আছে আপনার, শুনবো। বলুন। ডাক্তারবাবু বলছেন তো, আপনি বলুন। হ্যাঁ বলছি, নবদ্বীপ থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ আমার এই পোস্টেডের সমস্যা, সকালে পেচ্ছাপ হলে, সকাল হলে ঘন ঘন পেচ্ছাপ হয় 1 ঘন্টা পর। হ্যাঁ, আর সারা দিনই ওরকম 1 ঘন্টা বাদে বাদে মানে পেচ্ছাপ করতে যেতে। আচ্ছা, আপনার বয়সটা কত এখন? আমার বয়স হচ্ছে 65। আপনার কি সুগারের কোনো প্রবলেম আছে? না 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 না, সুগার বহু টেস্ট করেছি, কোনো সুগার সুগারের প্রবলেম নেই। আচ্ছা, আপনি জল কতটা খাওয়া দাওয়া করেন? জল খাই, মানে জল খেলে ওই যে বললাম যে 1 ঘন্টা পরেই মানে চাপ হয়ে যাচ্ছে পেচ্ছাপের। পেচ্ছাপ ধরে রাখতে পারেন নাকি মানে বেশি? না না, পেচ্ছাপটা টন 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 করে, তখনই দৌড় মারতে হচ্ছে। মানে না হলে বেশিক্ষণ হোল্ড করতে পারছেন না? না, বেশিক্ষণ হোল্ড করতে পারছি। হ্যাঁ ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি।
দেখুন এই যে আপনার বারে বারে পেচ্ছাপটা হচ্ছে দুটো ব্যাপার হয়। অনেক সময় কি হয়, ব্লাডারটা ক্লিয়ার হয় না, তার জন্য কিছুক্ষণ পর একবার সিস্টেম তো আমাদের কাজ করেই যাচ্ছে, এবার কিডনি ওটা ফিল্টার করতে ব্লাডকে আবার পিউরিফাই করে পাঠিয়ে দিচ্ছে, শরীরের এক্সট্রা জলটা ওটা বের করে দেবে শরীর থেকে। এবার কি হচ্ছে, অনেক সময় এই মানে আমাদের যে ওখানে কিছু দরজার মতো থাকে, ঠিক আছে, আমাদের যে ইউরিনটা পাস হওয়ার ব্যাপারটা থাকে ওখানে দরজার মতো থাকে, সেই দরজাটা অনেক সময় মানে নর্মাল যেটা ধর্ম সেটা থেকে মানে আমরা কন্ট্রোল করতে পারি না। অনেক সময় কি হয়, ও নিজে নিজেই কাজ করে, মানে কি হলো, আমাদের ইউরিনটা পেলো, আমরা ধরে রাখতে পারছি না, যেতেই হবে, নাহলে পড়ে যাবে, এরকম একটা ঘটনা ঘটে যায়, কারণ তখন ওটা লুজ হতে থাকে। আবার অনেক সময় এটা হয় যে ওটা পুরোটা আমার ক্লিয়ার হচ্ছে না, অনেক সময় প্রস্টেটটা বেড়ে যায়, অনেক সময় দেখা যায় যে একবারে আমার যে জল আমার পেচ্ছাপের থলিটা সেই ব্লাডার থেকে কিন্তু পুরোটা বেরাচ্ছে না, খুব স্লোলি বেরাচ্ছে, দেখা যাচ্ছে কিছুক্ষণ হয়ে বন্ধ হয়ে গেল, আবার কিছুক্ষণ পরে পেলো, এরকমও কিন্তু ঘটনা হতে পারে। আপনি একটা কাজ করুন, আপনার এজ এখন 65, আপনি হেল্পলাইন নাম্বারে কল করে চলে আসুন, এর সমাধান আছে, ঘাবড়াবেন না, ফেলে রাখবেন না, কারণ কিডনির সমস্যা এটা কিন্তু বড় একটা সমস্যা, এমন কিছু যাতে না হয় যার থেকে কিডনির প্রবলেম হতে পারে, বা কিডনির প্রবলেম এখনও আছে কি না সেটা আপনার জানা নেই। আপনি যখন আসবেন, কারণ কোনো রোগকে ফেলে রাখলে সেটাকে প্রশ্রয় দেওয়া হয়, আর সেটা তখনই কিন্তু আরও সমস্যা সৃষ্টি করে, সৃষ্টি করে বিভিন্নভাবে। এইবার এই জিনিসটা হওয়ার পর তখন কিন্তু আমাদের সামলাতে কিন্তু আপনি দেখবেন হাঁপিয়ে উঠবেন, সামলাতে মাল্টিপল প্রবলেম চলে আসে। এখন এই প্রবলেমটাই শুধু আছে, ভগবান না করুক আপনার যাতে সুগার না বেড়ে যায়, ডায়াবেটিক না হন আপনি, এটা গুড সাইন আপনার যে নেই। আপনি আসুন, যে কারণে ওই সমস্যাটা হচ্ছে ওই কারণটাই ঠিক করে দেবে, যখন কারণটা ঠিক করে দেবে তখন দেখবেন আপনার ওই বারে বারে ইরেগুলার পেচ্ছাপ পাচ্ছে না, নর্মাল একটা লাইফস্টাইল লিড করছেন, কোথাও যেতে গেলেও কোনো অসুবিধা হচ্ছে না, এবং আপনি সুস্থভাবে বাঁচতে পারবেন। কারণ এর সাথে সাথে কিন্তু আনুষঙ্গিক আরও যদি কোনো সমস্যা থাকে ডাক্তারবাবুরা ওটা খুঁজে বের করে নেবে, করে সেটারও কিন্তু চিকিৎসা একসাথে করে দেবে, পার্মানেন্ট সলিউশন হয়ে যাবে, এবং তাতে কিন্তু কোনো সাইড এফেক্ট হবে না। জেনারেলি আমরা দেখি আজকালকার দিনে মানুষ বেশি হুড়োহুড়ি করে আজকেই সেরে যাব এই কথাটা করতে গিয়ে কিন্তু দেখা যায় একটা সারতে গিয়ে আরেকটা নিয়ে আসে নতুন করে রোগ, সেটা সেরে যাওয়া না, সেটাকে চাপা দেওয়া হয় রোগটাকে, ঠিক আছে, এবং সেটা পার্মানেন্টলি কিওর হয়ে যায় না। আয়ুর্বেদাতে কিন্তু এনবিপিতে আপনি কিন্তু একটা কমপ্লিট সলিউশন পাবেন, পার্মানেন্টলি সলিউশন পেয়ে যাবেন। দেখে নেবো এই মুহূর্তে কোন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি মেদিনীপুর থেকে বলছিলাম, স্বপন মন্ডল। আচ্ছা, কি সমস্যা আছে বলুন। সমস্যাটা প্রচন্ড গ্যাসের সমস্যা আছে, আর যা কিছু খেলে গ্যাস হয়ে যাচ্ছে। বয়স কত এখন? বয়স 30 বছর। 30। আপনি কি ধরনের কাজকর্ম করেন? অফিসে কাজ করি। আচ্ছা, এবার কিছু প্রশ্ন করছি, আপনি ভেবে ভেবে উত্তর দেবেন, ঠিক আছে? আপনার খাওয়ার ধরনটা কেমন, মানে কখন কি খান বলুন তো? খাওয়া ঠিকঠাক না, যখন টাইম পাই খেয়ে নিই। বাইরের খাবার বেশি খাওয়া হয়ে যায়? না, ফাস্ট ফুড তো খাই না, গ্যাসের জন্য খাওয়া ছেড়ে দিয়েছি। না তা বলছি না, গ্যাস হওয়ার আগে তো খেতেন, সেটাই বলছেন। হ্যাঁ তখন খেতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং এখন কি পুরো খাবারটাই বাড়ির খাওয়া খেয়ে আপনি থাকছেন? হ্যাঁ খাই, তারপরে কিছু মাঝে মাঝে খেয়ে নিতে হয়, আর আমি বলতে গেলে বাড়ির খাবার খাই। আচ্ছা ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, খাওয়া দাওয়ার ওপরেই কিন্তু নির্ভর করে আমাদের এই যে অ্যাসিডি, গ্যাস, এই ব্যাপারগুলো, এবং আমাদের লাইফস্টাইল, ঠিক আছে? লাইফস্টাইল বলতে কি, ধরুন আপনি যদি আপনার অতিরিক্ত মাত্রায় মানসিক চাপ থাকে, আপনার যদি রাতে ঠিকমতো ঘুম না হয়, জল যদি ঠিকমতো খাওয়া না হয়, দেখবেন আপনার কনস্টিপেশনের প্রবলেম হয়েছে। আবার অনেকে আছে কি খাদ্য খাবারের মধ্যে শাক সবজি খেতেই চায় না, ঠিক আছে? নিউ জেনারেশন, ইয়াং জেনারেশনের মধ্যে আজকাল এটা বেশি দেখা যায়, মাছ মাংস ডিম এটাই তাদের খাওয়া। এই শাকসবজি না খেলে কিন্তু কনস্টিপেশনের প্রবলেম হবে। শুধু তাই না, অনেক মিনারেলস আর ভিটামিনসের কিন্তু ঘাটতি হয়ে যায় শরীরে, সেই ঘাটতিগুলোর থেকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। আবার যেটা ফাস্ট ফুড খাওয়া, এই যে আপনি বললেন যে এখন খাই না, এই অ্যাসিড হচ্ছে বলে খাই না, তার আগে অবধি আপনি খেতেন, হয়তো আপনি বাধ্য হতেন, আপনার কাজের ধরনটাই এমন ছিল যে আপনি কিছু খাবার নিয়ে যেতে পারছেন না, বাইরে থেকে যা পেলেন তাই কিনে নিলেন, সেটাও মারাত্মক। আমি যেটাই বলছিলাম যে তেল মশলা সেগুলো কিন্তু সবগুলো আমাদের শরীরের জন্য ভালো না, ঠিক আছে? এখন আপনার যেটা করা উচিত, প্রথম কথা ঘরোয়া খাবার খাবেন, রাতে অতিরিক্ত মাত্রায় খাবার খেয়ে নেবেন না, যেটা আমরা করে ফেলি, রাত্রে পেট ভরে একদম সব দামি দামি খাবারগুলো রাতে খাই, মাছ মাংস ডিম পরিপাক করে রসিয়ে রান্না করে যেটা আমরা দেখি,
খুব ভালো করে তেল মশলা দিয়ে রান্না করে সেটাকে রাত্রে আমরা খাচ্ছি, এটাকে অ্যাভয়েড করুন। এটা ঠিক মানে আহার যেটা আমাদের খাদ্য খাবার নিতে হয় এটা ঠিক তার নীতির বিরুদ্ধে কিন্তু, ঠিক আছে? এইটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে সুস্থ থাকতে গেলে, গ্যাস অ্যাসিডিটি এগুলো থেকে মুক্তি পেতে গেলে, কনস্টিপেশন থেকে মুক্তি পেতে গেলে, তারপরে হচ্ছে আমাদের ইরিটেবল বাউল সিনড্রোম IBS যেটা বলে সেগুলো, তারপরে হচ্ছে আমাদের যে অনেক সময় পাইলসের সমস্যা হয় এগুলোর থেকে দূরে থাকতে গেলে কিন্তু আমাদের একটা খাবার যে ধরনটা বদলাতে হবে। সকালে ঘুম থেকে উঠে হালকা গরম জল খেয়ে নিন, তারপরে যেটা আপনার ব্রেকফাস্ট আছে সেটা খান। দুপুরের খাবারটা অতিরিক্ত দেরি করবেন না, একটা টাইম মেপে নিন যে কাজের মাঝখানে আমার অতটুকু কিন্তু খেয়ে নিতে হবে, সেটা খাবারটা খাবেন। একটু রিচ খাবার, রিচ মানে ঘরের যে খাবারগুলো সেগুলো যদি একটু মানে ধরুন মাছ মাংস ডিম এগুলো দিনের বেলা বেশি খাওয়ার চেষ্টা করবেন রাত্রেবেলার থেকে, ঠিক আছে? এবং রাত্রে অতিরিক্ত রাতে না খেয়ে একটু আর্লিয়ার খাবেন, বাড়িতে পৌঁছে গেলেন তার ঘন্টাখানিকের মধ্যেই খাবারটা খেয়ে নেবেন এবং খাবার আর শোয়ার মধ্যে 1.5 থেকে 2 ঘন্টার একটা গ্যাপ রাখার চেষ্টা করবেন। কিন্তু লেট নাইটে ঘুমাবেন না, অনেক 12টা 1টা 2টোয় ঘুমোচ্ছেন, সকালে হয়তো উঠছেন তাড়াতাড়ি, ক্লান্তি ভাব থাকবে, দেখবেন আপনারা চেষ্টা ইসে করে ক্লান্ত, ঘুমটা ঠিক হবে না। আবার এটাও হবে যে মানে সঠিকভাবে যদি ঘুমটা না ঠিক হয় তাহলেও কিন্তু একটা সমস্যা আসবে। এই বিভিন্ন সমস্যাগুলোর হাত থেকে কিন্তু নিজেকে রক্ষা করতে গেলে, সুস্থভাবে বেঁচে থাকতে গেলে এবং দীর্ঘায়ু লাভ করতে গেলে কিন্তু অবশ্যই NBP আয়ুর্বেদার হাত ধরে আপনার চলতে হবে। কারণ আমাদের এখানে কিন্তু আপনাকে শুধু রোগের চিকিৎসা করা হয় না, আপনাকে কিন্তু মানসিক সাপোর্টও দেওয়া হয়, কিভাবে আপনি নিজের সমস্যাগুলোকে, যে এই যে খাওয়া দাওয়ার সমস্যা, এই যে মানসিক চাপ যাদের আছে সেগুলো কিভাবে ওভারকাম করতে পারেন, এটাও কিন্তু চিকিৎসা পদ্ধতির একটা কিন্তু অংশ। কোন বন্ধু এসে গেছেন, দেখে নেব আজকে লাস্ট বন্ধুকে আমরা দেখে নেব। নমস্কার, কে বলছেন? নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? প্রশান্ত দাস বলছি। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বলছিলাম বেহালা থেকে। বেশ, আপনার প্রশ্ন কি আছে শুনবো। সমস্যা আছে, মুখে না রুচি নেই, খেতে ইচ্ছা করে না। খেতে ইচ্ছা করে না, মুখে রুচি নেই, তাই তো? আচ্ছা, আপনার আর কি সমস্যা রয়েছে কি? মানে গ্যাস, অ্যাসিডিটি, কনস্টিপেশন? একটু গ্যাসের সমস্যা আছে। আর কনস্টিপেশন হয় কি? একটু। আচ্ছা, গ্যাসের সমস্যা, দেখুন গ্যাসের শুনতে থাকুন, গ্যাসের সমস্যাটা কিন্তু কনস্টিপেশনের সাথে খুব রিলেটেড, ঠিক আছে? হয় খাওয়াটা মানে হজম ঠিক মতো হচ্ছে না, অথবা কনস্টিপেশন, এই দুটোর থেকেই কিন্তু গ্যাসের সৃষ্টি হয়, ঠিক আছে? আর যখন আমাদের পেট ঠিক থাকবে না, এটা একটা বড় একটা পার্ট আমাদের শরীরের সুস্থ থাকার জন্য, মনও ঠিক থাকার জন্য। দেখবেন যখন পেটে ঠিক থাকছে না, না আপনার কোনো কাজও কিন্তু ঠিক মতো করতে ইচ্ছে হবে না, মন ভাল লাগবে না, অস্বস্তি লাগবে, ঘুম ঠিক মতো হবে না, এই প্রবলেমগুলো। তো আপনার এই যে খাবার যে একটা ইচ্ছা, প্রবণতা, সেটাও কিন্তু কমতে থাকবে, ভাল লাগবে না খেতে, টেস্ট মনে হবে না, এটা মানে টেস্টটা ঠিক ভাবে আপনি ফিল করতে পারবেন না, বা ইচ্ছা করবে না খেতে, খাওয়ার একটা অনিচ্ছা, এই ব্যাপারগুলো কিন্তু সৃষ্টি হবে। ফেলে রাখবেন না। এখন আবার আপনাদেরকে রিকোয়েস্ট করছি, আপনারা তাড়াতাড়ি ট্রিটমেন্ট করুন, ফেলে রেখে সেটাকে বাড়িয়ে যখন সব কিছু চেষ্টা করার পর নিজে নিজে ডাক্তারি করবেন না, ডাক্তারি করতে গিয়ে যখন দেখবেন আর কিছু হচ্ছে না, তখন আপনি ট্রিটমেন্ট চালু করলেন, তখন অনেকটা কিন্তু ডিলে হয়ে যায়, প্রবলেমটা আর একটু বড় হয়ে যায়। সেটাকে অ্যাভয়েড করার জন্য যখনই এই প্রোগ্রাম শুনছেন, ফিল করছেন না আমার ট্রিটমেন্ট নেওয়া উচিত, আমার রোগটা সম্বন্ধে যা বলছে বা সমস্যার সম্বন্ধে যা বলছে এটা ট্রিটমেন্টের দরকার, তাহলে হেল্পলাইন নাম্বারে কল করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন। আজকে হাতে আর সময় নেই, আজকে কিন্তু আমাদেরকে বিদায় নিতে হবে অনুষ্ঠান থেকে। আগামী দিনে আমরা আবারও ফিরে আসবো NBP ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান নিয়ে আপনাদের সুস্থতা দেওয়ার জন্য। ততক্ষণ কিন্তু আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসে থাকবেন।